শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মেক সুপার রাগা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। সারাদিন কর্মমুখর কাটুক এবং অবশ্যই সারাদিন সুস্থতায় থাকুন। শুভ সকাল, কেমন আছো? আনিস খুবই ভালো আছি। শুভ সকাল, আশা করি তুমিও ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এই যে সারাদিন কর্মমুখর থাকা, আমার কাছে মনে হয় যদি কর্মমুখর থাকতে পারি তাহলে সারাদিন অনেক ভালো কাটে। কি বলো তোমার? সময়গুলো পার হয়ে যায়। নিশ্চয়ই। এবং সঙ্গে সঙ্গে সুস্থতা নিশ্চিত করা শারীরিক ও মানসিক ভাবে। আর আজকে একজন চমৎকার মানুষ আছেন আমাদের সঙ্গে, যিনি ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করছেন। চলো এই মানুষটাকে আমরা একটু জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি সামাজিক উদ্যোক্তা শাহীন প্রধান। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। ধন্যবাদ আপনাদেরকে, বিশেষ করে মাছরাঙা টেলিভিশনের এই আয়োজনকে আবার আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে আজকে এই অনুষ্ঠানে আনার জন্য। এবং আপনাকেও পেয়ে আমরা ভীষণ আনন্দিত এবং পুরো অনুষ্ঠান জুড়ে আসলে আপনাকে আবিষ্কার করার চেষ্টা করব যে চমৎকার একটা কাজ নিয়ে আসলে এগিয়ে যাচ্ছেন। ছিন্নমূল মানুষদের জন্য আপনি কাজ করছেন, বিশেষ করে শিশুরা, এবং পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তো রয়েছেই। আমরা একেবারেই অনুষ্ঠানের শুরুতেই শৈশব থেকেই শুরু করি। আপনি তো শৈশবটা গাইবান্ধায় কেটেছে, তাই না? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার আলদাতপুর গ্রাম। কেমন ছিল সেই জীবন শুনি? শৈশব বলতে আসলে গ্রামের শৈশব যেটা হয়, আসলে আমার গ্রামটা একদম অজকরা গ্রাম বলতে যা বোঝায়। গ্রামের চতুর্পাশে 3 কিলো 4 কিলোর মধ্যে কোনো পাকা রাস্তা ছিল না, একদম মফস্বল এলাকা। সেখানে আসলে বেড়ে ওঠা, ওখানে চাচাতো ভাই বোন প্লাস বন্ধু বান্ধব সব মিলে তো আসলে গল্প আড্ডাতেই শৈশব কেটে গেছে। ওখানে প্রাইমারিতে লেখাপড়া, প্রাইমারি এবং হাই স্কুল আমার একদম গ্রামের মধ্যে লেখাপড়া করা। এরপরে ইন্টারমিডিয়েট তখন থানা শহরে যাওয়া, তার আগ পর্যন্ত সবকিছু আমাদের গ্রামের মধ্যেই আসলে। প্রাইমারিতে আসলে যখন আমরা পড়ি তখন কিন্তু আসলে গ্রামের যে প্রাইমারি স্কুলগুলো সেগুলো আপনারা জেনে থাকবেন যে যেমন এখন যে আধুনিক কেজি স্কুল বা ঢাকা শহর বা অন্য শহরে যে স্কুলগুলো, সেই স্কুলগুলোর মতো না। কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে সকাল 9টা বা 10টায় ক্লাস শুরু হলো, আমরা খালি পায়ে ক্লাস। ওখানে কিন্তু আসলে গ্রামের মধ্যে এখনো মনে হয় অনেক গ্রাম আছে আমাদের স্কুল বিল্ডিং কেমন ছিল? মানে বিল্ডিং এর ছিল নাকি টিনের ঘর ছিল? টিনের চাল ছিল, বাট দেওয়ালটা হচ্ছে বিল্ডিং ছিল আসলে। ওখানে 3টা রুম বা 4টা রুম ছিল। ওখানে গ্রামের স্কুলগুলোতে যেটা হয়, এখানে কিন্তু ওই খেলার মাঠ থাকে, বড় বড় মাঠ থাকে আসলে। এই বড় মাঠেই খেলাধুলা করা হয়েছে। যেটা হয় যে একদম গ্রামের মধ্যে যেহেতু হওয়াতেই ওই আমার মানে আমরা 2 ভাই আসলে, আমরা 2 ভাই পাশাপাশি 1 বছরের পার্থক্য। আমরা 2 ভাই, আমাদের চাচাতো ভাই বোন সবাই মিলে, মানে ওখানেও ওই বাড়ির মতো হচ্ছে, স্কুলটাও বাড়ির মতো কেটে গেছে, একই পরিবেশে আসলে। দেখা যাচ্ছে যাদের সঙ্গে বাসায় খেলতেছে, স্কুলে যেও শুধু তাদের সঙ্গে খেলাধুলা হচ্ছে। এটা একটা অন্যরকম একটা ভালো লাগার একটা বিষয় আসলে গ্রামের। ছোটবেলায় আসলে কেমন প্রকৃতির ছিলেন আপনি? যদিও খুব শান্ত প্রকৃতির মনে হচ্ছে, ছোটবেলায় কেমন ছিলেন আপনি? আমি তো মনে করি আমি বড় শান্ত প্রকৃতির আসলে। গ্রামে বড় হতেই অনেক কিছুর সঙ্গে মেশার বা দেখার সুযোগ হয়নি আসলে। যেটা হয় যে আমাদের বাড়ির পাশে মসজিদ থাকার কারণে বিশেষ করে বাবা মা যারা আছে তারা আসলে যেমন হয় যে স্কুল ছুটির পর যখন বাড়িতে যাওয়ার পর আসরের নামাজ আজান যখন দেয়, আসলে আসরের আজানের পরে আসলে বাইরে বের হওয়া যাবে না, কি করতে হবে, পড়তে হবে, বসতে হবে। এটা একটা রুটিন। যে কোথাও যাই ওই আজান দেওয়া মানে আমাদের একটা এরকম একটা লিখিত নিয়ম যে আজান দেওয়া মানে হচ্ছে বাসায় এসে পড়তে হবে। তো এই জন্য আসলে বাহিরে দুরন্তপনা বা বাহিরে ওইভাবে আড্ডা দেওয়াটা আসলে হয়নি। চঞ্চল প্রকৃতি হওয়ার ক্ষেত্রেও তো আসলে অনেক ফ্রেন্ড সার্কেলের সঙ্গে সারা দিন রাত 24 ঘন্টা মেশার যে বিষয়গুলো, ওই বিষয়গুলো আসলে খুব কম হয়েছে। তারপরেও দেখা যায় যে মাঝে মধ্যে তো পরিবারকে ফাঁকি দিয়ে আসলে অনেক কিছু করা হয়ে থাকে, সেটা স্বাভাবিকভাবে হয়েছে আসলে। পরিবার আসলে কেমন ছিল আপনার? পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক সাধারণত দেখা যায় কি বাবা খুব কড়া থাকে, মা খুব স্নেহময়ী হন। আপনার ক্ষেত্রে আসলে কি রকম ছিল?
আমার ক্ষেত্রে যেটা পরিবার আসলে সবসময় করা বলতে সাপোর্টিং ছিল, তো সবসময় সাপোর্ট দিত। এর মধ্যে মা বেশি সবসময় পড়ালেখা করতে হবে, পড়াশোনা নিয়ে খুব বেশি কনসার্ন ছিল। বাবাও ছিল, তবে বাবার চেয়ে মা সবচেয়ে বেশি ছিল লেখাপড়া। আর আমরা যেহেতু দুই ভাই বললাম, যে পাশাপাশি আমরা 1 বছরের মাত্র পার্থক্য, দুই ভাইয়ের মধ্যে একটু দুষ্টার মতো সবসময় থাকে, কোনো কিছু হলে মারামারি এটা তো লেগেই থাকে। এটা নিয়ে তাদের বিচার করতে হয়, সালিশ করতে হয়। দেখা যাচ্ছে যে আমাদের যখন আমরা ক্লাস 6-এ ভর্তি হলাম, আমার ভাই অবশ্য ক্লাস 5-এ 2বার ছিল, ক্লাস 6-এ 2বার ছিল আর কি। তখন আমরা যে স্কুল এবং মাদ্রাসা, ও মাদ্রাসায় পড়তো, আমি স্কুলে পড়তাম আলিয়া মাদ্রাসায়, একে রোড দিয়ে যেতে হতো। তখন আমাদের সাইকেল ছিল একটা। এখন সাইকেলে চড়ে আমাদের হচ্ছে স্কুলে যাওয়া 3 কিলো, বাড়ি থেকে 3 কিলো রাস্তা। এখন ভাইয়ের সঙ্গে সবসময় ইয়ে হতো যে সাইকেলটা চালাবে কে আর পিছনে কে বসবে, এটা নিয়ে সবসময় এক প্রকার মানে মারামারির মতো অবস্থা। জয়ী হতো কে? জয়ী তো অবভিয়াসলি আমি হতাম ছোট হিসেবে, প্লাস ওই বাবা মাও ওইভাবে ভাইকে সে চালানোর জন্য, তো পিছনে বসে থাকা বা সামনে চালানো। পরে আমরা ভাগ করে নিলাম যে ঠিক আছে, আজকে যদি আমরা যাই, আসার পথে সে চালাবে, যাওয়ার পথে আমি চালাবো, এইভাবে আসলে ওভাবে কেটে যাওয়া আসলে। এরপরে ক্লাস 7-এ ওঠার পরে তখন ভাবলাম যে না, এক সাইকেলে আর হচ্ছে না, আমাদের 2টা সাইকেল লাগবে, সে আলাদা আমি আলাদা। এখন তখন হিরো সাইকেল আর ফোনিক্স সাইকেল ছিল। তো হিরো সাইকেল যেটা ছিল সেটা একটু পুরাতন, আর ফোনিক্স যেটা কিনলাম সেটা নতুন। আমার নতুন সাইকেলটা আমার লাগবে। তো এটা নিয়েও দুই ভাইয়ের মধ্যে এক প্রকার ইয়ে হওয়ার পরে আমার জন্য ফিক্সড করা হলো যে ফোনিক্স সাইকেলটা আমি চালাবো। এইভাবে আসলে খুব শৈশবটা মানে কাটানো। আর পাশাপাশি খেলাধুলা আমাদের করা হইতো। খেলাধুলার বলতে ক্রিকেট খেলাটা বেশি হইতো আমাদের, অন্যান্য খেলার তুলনায় ক্রিকেট খেলা হইতো। আর গ্রামে কি তখন ক্রিকেট ব্যাট বল সহজলভ্য ছিল, পাওয়া যেত কি? কাঠ দিয়ে বানিয়ে দিতাম, মানে আচ্ছা, আচ্ছা। কেনা ব্যাট পাওয়া খুব টাফ ছিল। এটা একদম জেলা শহর থেকে কিনে আনা হতো। পুরাতন কাঠ হলেও হইতো আর কি, পুরাতন কাঠ দিয়ে। তখন টেনিস বল ছিল, এই বল দিয়েই খেলা হইতো। আর সবচেয়ে বেশি মজা হইতো যে সময়টা, সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশে একটা লম্বা ছুটি থাকে। এই সময়টাতে যেটা হতো সেটা হচ্ছে আমাদের চাচাতো ভাই বোন অনেক, প্লাস আশেপাশে বন্ধু বান্ধব অনেক। তো যখন যে সময় ছুটি থাকতো ওই সময় আমরা মানে অনেক সময় বৃষ্টি হইতো, বৃষ্টির মধ্যে তো ঘোরাঘুরির একটা বিষয় আছে। এছাড়া মাঠে যাইতাম গরু নিয়ে, বাড়ির গরু নিয়ে মাঠে যাইতাম। গরুও চড়াতেন আপনি, যতটুকু জানি। তো মাঠে গরু নিয়ে যাইতাম, গরু নিয়ে যা গরু ছেড়ে দিতাম, গরু ঘাস খাচ্ছে, আর আমরা যারা আছি তারা সারাদিন লাফালাফি, পানির মধ্যে কে কার গায়ের ওপর লাফ দিয়ে উঠতে পারে, পানিতে ঝাঁপ দিয়ে পড়তে পারে, এই আর কি যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে গ্রামের যে চিরচারিত যে চিত্রটা, এগুলো কিন্তু এই বিষয়গুলোর মধ্যে নিহত থাকে। আর বিভিন্ন যে ইয়া থাকে আপনার ঈদের সময়, ওই সময়টাতে হচ্ছে শীতের সময়, আমরা যখন ছোট ছিলাম ওই সময় শীতের মধ্যে ঈদ। এখন সবার আগে উঠে কে আগে গোসল করতে পারে, সেই ভোরবেলা উঠে পুকুরে, তখন তো পুকুর আমাদের গ্রামে বড় বড় পুকুর আছে, এই পুকুরের মধ্যে গোসল করা, এটা একটা অন্যরকম একটা রোমাঞ্চ ছিল আসলে। আর ছোট সন্তান হিসেবে নিশ্চয়ই বাবা মার প্রশ্রয় আদর অনেক বেশি পেয়েছেন আপনি। প্রশ্রয় আদর হ্যাঁ অবশ্যই বেশি পেয়েছি আমার ভাইয়ের তুলনায়। আমার ভাই আবার একটা সময় নানার বাড়িতে অনেকদিন ছিল, সেই ক্ষেত্রে আমি একাই বাড়িতে ছিলাম। সেখান থেকে বাবা মার ভালোবাসাটাও, আদর যত্ন একটু বেশি একাই পেয়েছেন, দাপিয়ে বেরিয়েছেন। পরবর্তীতে জীবনে অনেক কিছু করেছেন, বলছিলেন নিজের গাইবান্ধার স্কুল কলেজের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা আপনার করা হয়েছে। সেই গল্পগুলো, হ্যাঁ সেই গল্পগুলো আমরা পুরো আয়োজন জুড়ে শুনবো, তবে আমার কাছে ছোট কিছু তথ্য আছে, আমি একটু জানিয়ে আসতে চাই। দর্শক, তরুণ উদ্যোক্তা এবং জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী শাহিন প্রধান ছিন্নমূল শিশুদের জীবনমান উন্নয়নে 2016 সালে প্রতিষ্ঠা করেন জুম বাংলাদেশ নামে একটি সংস্থা। 2016 সালে মাত্র 13 জন শিশু নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জুম বাংলাদেশ। ঢাকা এবং তার বাইরে 60টি প্রকল্প পরিচালনা করছেন তারা, যার মধ্যে 9টি স্কুল, 900-এর বেশি নিয়মিত শিক্ষার্থী এবং 8,000-এরও বেশি স্বেচ্ছাসেবক রয়েছে। ঢাকা, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনাতে জুম বাংলাদেশের অন্যান্য কার্যক্রমও রয়েছে। পথ শিশুদের প্রাথমিক শিক্ষাদান ছাড়াও জুম বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, করোনা মহামারীর মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাজারো মানুষকে সহায়তা করেছে। লায়ন্স ক্লাব এবং লিও ক্লাবের সাথেও জড়িত আছেন শাহিন প্রধান। চলুন দর্শক ফিরে যাই গল্পে।
ছোটবেলার গল্প শুনছিলাম, বলছিলেন ভাই বেশ একটা সময়, লম্বা সময় জুড়ে আপনার বাসার বাহিরে ছিল। যদি এখন জানতে চাই যে ভাইয়ের সঙ্গে বর্তমান সম্পর্কটা কেমন, খুনসুটি কি এখনো হয় নাকি সেই স্টেজ আর হয় না? না, সেই স্টেজ আর হয় না। এখন যদিও আমরা পাশাপাশি থাকি, বাট ওরকম খুনসুটিটা হয় না। আচ্ছা, আসলে আচ্ছা। বিভিন্ন সময়ে সবকিছু মিলে আছে, বড় হয়ে গিয়েছে। বাহ, দারুণ। এই যে আবার- পরবর্তী সময়ে আপনার সামাজিক উদ্যোক্তা হয়ে ওঠা এবং সমাজকে নিয়ে ভাবা, ছিন্নমূল মানুষদেরকে নিয়ে ভাবা, এই বিষয়টা আসলে আপনার মধ্যে নিশ্চয়ই ছোটবেলা থেকে কোনো না কোনো ভাবে সামাজিক ভাবে, পারিবারিক ভাবেই এক ধরনের অনুপ্রেরণা পেয়েছেন। এগুলো আসলে কিভাবে তৈরি মনে পড়ে হয়েছিল? কি কিভাবে? এটা আসলে যখন খুব ছোট ছিলাম তখন স্বপ্ন দেখতাম, বাবা মাও স্বপ্ন দেখতো যে ডাক্তার হব। এক পর্যায়ে আমি স্বপ্ন দেখা শুরু করলাম যে না সেনাবাহিনীতে বা ডিফেন্সে যাব। তো পরবর্তীতে যখন ইন্টারমিডিয়েট পাশ করে আমি যখন বগুড়া আজিজুল হক কলেজে আমি অনার্সে ভর্তি হই, তো ভর্তি হওয়ার পরে আসলে তখন এই স্বপ্নগুলো আমার চেঞ্জ হয়ে যায়। তখন কলেজ থিয়েটারের সাথে আমি যুক্ত হয়ে যাই। কলেজ থিয়েটার বেসিক্যালি মঞ্চ নাটক করে, বগুড়া থিয়েটারের একটা অংশ। তো থিয়েটারে যখন আমি যাতায়াত করি তখন লেখালেখির সঙ্গে যুক্ত হই। তখন আমি একটা বিজ্ঞাপন দেখি যে ওখানে একটা ম্যাগাজিন ছিল, যে ম্যাগাজিনটা আসলে ম্যাগাজিনটা কিনতে গেলে আপনার কোনো টাকা লাগবে না, সে বিনিময় হচ্ছে দুটি কবিতা। আপনি যদি দুটি কবিতা লিখতে পারেন ওই লাইব্রেরিতে জমা দিলে আপনাকে একটা ম্যাগাজিন তারা ফ্রি দেবে। তো এটা এখন আমি তো ভাবলাম যে না, এটা খুব ভালো একটা বিষয়। তখন আমি কবিতা লেখা শুরু করলাম। তো দুটো করে কবিতা জমা দিয়ে একটা করে ম্যাগাজিন পাই প্রতি সপ্তাহে। বাহ। তো আমার যারা এই কবিতাগুলো জমা দিচ্ছে তাদের মধ্যে যে কবিতাগুলো ভালো হয় পরবর্তী সংখ্যায় আবার দেখা যায় ওই কবিতাগুলো তারা ছাপায়। তো এইভাবে দেখা গেল যে আমার বেশ কিছু কবিতা ছাপানো হলো। তো যখন ম্যাগাজিনে আমার কবিতা আমি দেখতে পাচ্ছি তখন তো আমার নিজের মধ্যে একটা ভালো লাগা বিষয় কাজ আগ্রহ করতেছিল। বেড়ে গেল। তখন কিছু ছোট নাটক, কিছু উপন্যাস লেখা শুরু করলাম, কবিতা পাশাপাশি লেখা শুরু করলাম। এর পাশাপাশি আমি নিয়মিত থিয়েটারের সঙ্গে যুক্ত, মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হওয়া শুরু করলাম। সেটা গাইবান্ধা থেকে? না, সেটা বগুড়াতে এসে, মানে গাইবান্ধা থাকা অবস্থায় তো একদম সম্পূর্ণ পরিবারের আওতাধীন, একদম পরিবার যেভাবে মানে চলার কথা কলেজে সেভাবে। এসে কলেজ, হ্যাঁ, অনার্সে এসে আসলে এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। তো তখন আসলে ভাবলাম যে আমি যদি এখন বগুড়ায় আছি, বগুড়ায় যদি আমি নাটক করি অথবা আমি যদি কবিতা লিখি, আসলে বগুড়া থেকে তো আমার কিছু হবে না, আমাকে তো ঢাকায় যেতে হবে। এটা অনার্স ফার্স্ট ইয়ারে আমাদের ধরনের একটা চিন্তা ভাবনা বা পরিকল্পনা মাথায় আসে। তখন আমি প্রথম আলোতে একটা বিজ্ঞাপন দেখি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শব্দ নাট্যচর্চা নামে একটি সংগঠন আছে যারা নাট্যকর্মী নিচ্ছে। তো আমি তাদেরকে ফোন দিলাম যে ভাই এরকম আমি তো বগুড়ায় নাটক করি, বাট আমি আপনাদের সদস্য হতে চাই। তখন তারা বললো যে এটা তো ঢাকা, আপনাকে তো ঢাকায় আসতে হবে। তখন আমার মাথার মধ্যে আসলো যে না, আমাকে তো ঢাকায় যেতে হবে, কারণ আমাকে তো যদি আমি মিডিয়াতেই থাকি তাহলে তো আমাকে ঢাকায় যেতে হবে। তখন বাবা মাকে ওইভাবে কিছু বললাম না, জাস্ট তাদের সঙ্গে যোগাযোগ করে আমার ঢাকাতে পরিচিত এক বড় ভাই ছিল, তাকে ফোন দিলাম যে ভাইয়া এরকম আমি ঢাকায় আসতে চাই। ওনাকে বিশেষ কিছু বললাম না যে কি কারণে আসবো না আসবো, ওনাকে বললাম যে জাস্ট আমাকে ঢাকায় হয়তো বা থাকতে হতে পারে। তো উনি বললো যে ঠিক আছে আসো। একদিনের সিদ্ধান্ত। এরপরে সন্ধ্যায় টিকিট করলাম বগুড়া থেকে, সকালবেলা বাসে উঠলাম। আমার ওই ম্যাচে, বগুড়াতে তো ম্যাচে ছিলাম, ওই ম্যাচে আমার খাতা কলম মানে একদম বালিশ কাঁথা যা ছিল সব বস্তাবন্দি করে রওনা দিলাম ঢাকায়। ও একেবারে সবকিছু একদম, নিয়ে চলে এলেন? একদম। আচ্ছা আচ্ছা। তো ঢাকায় আসার পরে কল্যাণপুরে নামার পরে ওই যে ভাইয়ের নাম্বার মানে ফোন দিয়ে আসলাম, তার নাম্বারটা বন্ধ। প্রায় 3 ঘন্টার মতো তার নাম্বারটা বন্ধ। তো আমি তো অচেনা ঢাকা, কাউকে চিনি না, কোথায় যাবো না যাবো। এটা 2011 কথা। কোথায় যাব মানে আমি কোনো কিছুই ঠিক করতে পারতেছিলাম না। 3 ঘন্টা এক জায়গাতে আমি অপেক্ষা করতেছি, একদম নতুন মানুষ ঢাকায়। 3 ঘন্টা পর দেখি তার নাম্বারটা খোলা পেলাম। তো তাকে বললাম যে ভাই আমি তো চলে আসছে, তো আমি এখন কি করব? তো উনি বললো যে ঠিক আছে তুমি থাকো, আমি আসতেছি। দেন উনি ওনার ম্যাচে নিয়ে গেল, ম্যাচে নিয়ে যায়, উনিও স্টুডেন্ট ছিল তখন। উনি ওনার ম্যাচে নিয়ে যায়, ওখানে একদিন থাকলাম। এর পরবর্তীতে যেহেতু আমাকে নাটক করব বা শিল্পকলার এখানে আমি যুক্ত হব, তাহলে আমাকে সেগুনবাগিচা এলাকায় থাকতে হবে। দেখি সেগুনবাগিচা এলাকায় এসে আমি 2 দিন শুধু খুঁজলাম, বাসা খুঁজলাম। বাসার সাথে আসলে আমার কারণ ওখানে সেগুনবাগিচা এলাকাতে আসলে বাসা পাওয়া খুব টাফ। যে ম্যাচগুলো আছে সেগুলো ভাড়াও আমার সাথে যাচ্ছিল না, কারণ আমি সম্পূর্ণ স্টুডেন্ট, আমার কোনো ইনকাম নেই। আমার হয়তো বগুড়া থাকা অবস্থায় কিছু টাকা জমানো ছিল, বা বাড়িতে ঢাকার কথা শুধু বলছি কোথায় যাব কি করব কিছু বলে নেই। বাড়ি থেকে হয়তো বা 2-2.5 হাজার টাকা দিচ্ছে, এই টাকাটাই মূলত আমার সম্বল। তো তখন একটা বাসা পাইলাম, ম্যাচ। সেই ম্যাচটি হলো সেগুনবাগিচাতেই একটা রুমে আপনার 12 জন লোক থাকে। আচ্ছা আচ্ছা। সেখানে হচ্ছে 4টা বেড আছে, 4টা বেডে আপনি প্রতি বেডে 3 জন করে। তো
তো আপনি যেখানে শুবেন সেখানেই আপনাকে সেইভাবে শুয়ে থাকতে হবে, আপনাকে কোনো নড়াচড়া করা যাবে না, এরকম একটা বিষয়। সাথে আপনার সারপোকা প্লাস অন্য বিষয়গুলো তো আছে। আর সবচেয়ে বড় কষ্টকর যে বিষয়টা ছিল সেটি হচ্ছে ওখানে ওয়াশরুম, যেটা ওয়াশরুম ওই 12 জনের জন্য একটা অ্যাটাচড ওয়াশরুম। আচ্ছা। ওখানে পানি যে আসে, পানি মানে দিনে তিনবার পানি আসবে। এটা হচ্ছে সকাল 8টা থেকে 8:30, 1টা থেকে 1:30 এবং রাত 8টা থেকে 8:30। এই 3 সময়ের মধ্যে আপনি আপনার গোসল মানে সম্পূর্ণ করতে হবে। এখন সকালবেলা তো সবাই কি বলা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে তো স্বাভাবিকভাবে টয়লেট মানে এই যে বিষয়গুলো আছে মানে এগুলো তো আসলে সারবে, কিন্তু দেখা যাচ্ছে যে এই আধা ঘন্টার মধ্যে আপনাকে গোসল করতে হবে। একসঙ্গে আপনার 3জন 4জন একসঙ্গে ঢুকে গোসলটা শেষ করতে হবে। এরপর অন্য যে কাজগুলো আছে এগুলো পরের হিসাব, এখানে পানি জমানোর রাখে ওগুলো দিয়ে শেষ করতে হবে। এরকম একটা কষ্টকর একটা বিষয়। তো ওই বাসায় থাকতে থাকতে আমি শিল্পকলায় যেখানে যোগাযোগ করে আসলাম, ওদের সঙ্গে গেলাম, ওদের সদস্য হলাম। ওখানে বিকেলবেলা করে ওদের রিহার্সাল হতো বিভিন্ন নাটকের, তো রিহার্সালগুলোর সঙ্গে যুক্ত হলাম। তখন 1 মাস বা 2 মাস এই কষ্ট করে থাকার পরে তখন আবার ঢাকায় আসার পরে আমার এলাকার এক পরিচিত বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয় আর কি। উনি সাংবাদিকতা করেন। তো ওনার মাধ্যমে রংপুরের আরেক ভাই আছেন জুয়েল ভাই নামে, ওনার সঙ্গে পরিচয়। উনি তখন বললো যে তুমি ঢাকায় আসছো, ঢাকায় থাকা তো খুব কষ্টকর, তো তোমাকে একটা চাকরি বাকরি বা কোনো কিছু করা যায় কিনা একটু দেখো। তো আমি বললাম ভাই আপনি দেখেন। দেন উনি ঢাকানিউজ24.com নামে একটা অনলাইন পোর্টালে উনি জব করতো। উনি তখন বললো যে ঠিক আছে, তুমি আমাদের একটা হাউস আছে, হাউসে তুমি যুক্ত হও। তখন ঢাকা নিউজে যুক্ত করলো। আমার বেতন ধরলো 2500 টাকা। তো আমি যে মেসে থাকি এখানে আমার থাকা খাওয়া সব মিলে 2200 টাকা। তো ভাবলাম যে ঠিক আছে, বাড়ি থেকে প্যারা দেওয়া লাগছে না, বাড়ি থেকে কোনো টাকা পয়সা নেওয়া লাগতেছে না, নিজের উপার্জন দিয়ে চলবে। যদিও 200 টাকা মাত্র আমার এক্সট্রা থাকে আর কি। তো এভাবেই চলতে থাকলো। এর মধ্যে আমার আরেকটা পত্রিকা থেকে মানে যেহেতু ঢাকা নিউজের পত্রিকা লাইনে হচ্ছে তো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা খুব সহজেই শিফট করা যায়। এর মাঝে যোগাযোগ হলো খোলা কাগজ নামে একটা পত্রিকার সাথে। তো তারা বললো যে আমাদের এখানে ঢাকা নিউজ 24, তাই তো? হ্যাঁ, একটা অনলাইন। কয় বছর ছিলেন ওখানে? 6 মাস বা 1 বছরের মতো ছিলাম আর কি। ছোটবেলা থেকে কি বই পড়া হতো বেশ ভালো নাকি? ছোটবেলা থেকে আসলে আমি বললাম যে ইন্টারমিডিয়েট পর্যন্ত একদম গ্রাম্য ছেলে, গ্রামে সাধারণভাবে যেভাবে বড় হয়। মানে আপনি স্কুল কলেজে ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিলেন না? সাধারণত অনার্সে যখন ভর্তি হলাম তারপর থেকে আসলে এগুলো আমার মধ্যে আর চলে আসলো। মানে নিজস্ব একটা সত্তা কি আপনার ছিল লেখালেখিতে? হ্যাঁ। আমি যেটা বলছিলাম আরেকটু বলি যে সাংবাদিকতায় যখন গেলাম আসলে তখন আমি আসলে কম্পিউটার পারি না। যে কারণ আমি একটা হাউসে বসবো, আমাকে টাইপিং করতে হবে বা সিম্পলি ব্রাউজিং করতে হবে। আমি তো আসলে কখনো কম্পিউটার শিখিনি। তো তখন ওই বাড়িতে ফোন দিলাম। বাড়িতে ফোন দিয়ে বললাম যে হচ্ছে আমার একটা চাকরি হয়েছে, এই চাকরিটা করতে গেলে তো আমার হচ্ছে কম্পিউটার লাগবে বা ল্যাপটপ লাগবে। তখন বাড়ি থেকে আমাকে 25,000 টাকা পাঠালো। দেন তখন একটা নোটপ্যাড কিনলাম। নোটপ্যাড কিনে ওটা আমি এখন বাসায় প্র্যাকটিস করি। বাসায় যেখানে আমি ম্যাচ নিয়েছিলাম আর কি, ওখানে একজন পারতো, তার মাধ্যমে প্র্যাকটিস করে আবার অফিসে যেও প্র্যাকটিস করি। অফিসেও বলা হয়েছে যে আমি একদম নতুন। তো এভাবে আসলে কম্পিউটারটাও শেখা হয়ে গেল। দেন ওই হাউসে কিছুদিন থাকার পরে আরো 2-3টা হাউস। কোন হাউসে আপনি ছিলেন এর পরবর্তীতে খোলা কাগজে ছিলাম, ঢাকা টাইমসে ছিলাম, এট লাস্ট আমি আলোকিত বাংলাদেশে ছিলাম। এখান থেকে আসলে আপনি কি অভিজ্ঞতা অর্জন করলেন? এখান থেকে আসলে আমার যে এই সংগঠন করা বা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, এখান থেকে আসলে এই অভিজ্ঞতাগুলো। কারণ আমি দেখেছি যখন অনলাইন নিউজ পোর্টালগুলোতে কাজ করতাম তখন আসলে প্রেস ক্লাবে যে জেনারেল বিট বলে আসলে জেনারেল বিটগুলো করার সুযোগ হয়েছিল। এখানে দেখতাম যে অনেক সংগঠন বিভিন্ন প্রোগ্রামগুলো করতেছে। এর সাথে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিছু আছে, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, যে ক্লাবগুলো আছে এই ক্লাবগুলো এখানে বিভিন্ন প্রোগ্রাম করে। পাশাপাশি আমি সাংবাদিক যখন আলোকিত বাংলাদেশে ছিলাম, আলোকিত বাংলাদেশে তখন আমার কলিগ ছিল সাজিদা ইসলাম পারুল। কয় বছর ছিলেন ওখানে আপনি? আলোকিত বাংলাদেশে 2014 থেকে 2018, 4 বছর ছিলাম। এটাতে বোধহয় একটু দীর্ঘ সময় ছিল না? হ্যাঁ, এখানে দীর্ঘ সময়। তাহলে বাকিগুলো একটু শুনি। আপনি খোলা কাগজে কতদিন ছিলেন? খোলা কাগজে আমি ছিলাম প্রায় 9 মাসের মতো। খোলা কাগজে 9 মাস। ঢাকা নিউজ 24.com প্রায় 1 বছরের মতো ছিলাম। এরপরে FNS নামে একটা নিউজ এজেন্সি আছে, এখানেও ছিলাম। ঢাকা টাইমসে ছিলাম প্রায় 2 মাসের মতো। এভাবে বেশ কিছু পত্রিকায়। যদি একটু প্রথমটাই ফিরে যাই, প্রথমটায় যখন যুক্ত হলেন ঢাকা নিউজ 24, সেখানে আপনি মানে কন্ট্রিবিউটর হিসেবে লিখতেন?
ওখানে কন্ট্রিবিউটর হিসেবে লেখা হতো, পাশাপাশি হাউজেও বসা হতো, ডেস্কে বসা হতো। বিশেষ করে সাব এডিটিং যে কাজটি করা হয়, পরবর্তীতে সাব এডিটিং কাজটা করা হয়েছে। সাব এডিটর হিসেবে সেখান থেকে রিজাইন নেন, পরে খোলা কাগজে যে কিসে কোন ডেজিগনেশনে যুক্ত হলেন? সাব এডিটর। পরবর্তী আলোকিত বাংলাদেশ পর্যন্ত সব জায়গাতে সাব এডিটর হিসেবে ছিলাম। আচ্ছা আচ্ছা, কোন বিটে আপনার সবচেয়ে বেশি কাজ করা হতো? বিট বলতে সাব এডিটিং ক্ষেত্রে যেটা হয় যে মফস্বল থেকে যে নিউজগুলো আসে সেই নিউজগুলো কে এডিট করা, পাশাপাশি আরেকটা যেটা হয় যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে নিউজগুলো থাকে সেই নিউজগুলো নামানো সেগুলো ট্রান্সলেট করে তার পরবর্তীতে নিউজ আপলোড করা, এই বিষয়গুলো। এই যে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হওয়া এবং স্বাভাবিকভাবেই আপনার একটা প্যাশন ছিল, না হলে তো আসলে এটা আপনি খুঁজে বের করতে না। কি অর্জন করলেন বা সাংবাদিকতা কি শিখিয়েছে আপনাকে? সাংবাদিকতা প্রথমে প্যাশন ছিল না, বা ঢাকায় আসার প্যাশনটা ছিল আমি নাটক করব বা মিডিয়া লেখালেখি করব, অর্থাৎ সাংবাদিকতা এই লাইনে মানে ওইভাবে যাব না। জীবনের প্রয়োজনে আসলে সাংবাদিকতায় আসা, দেন আসার পরে এখানে ভালো লাগাও কাজ করা শুরু করেছিল যে এখানে কাজ করব, কিন্তু পরবর্তীতে বিভিন্ন বাস্তবতায় দেখলাম বিভিন্ন হাউজের টানপুরন, প্লাস আমার কলিগ অনেক সাংবাদিকদের চাকরির কোনো স্থায়িত্বতার কোনো ঠিক থাকে না, কখনকার চাকরি যাচ্ছে কোনো কিছু ঠিক নাই, কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে আসলে সাংবাদিকতাকে গুটিয়ে নেওয়া। আসলে গুটিয়ে নেওয়ার আগের গল্পটা আরেকটু থাকতে চাই। যখন আপনি এই যে হাউসগুলোতে যুক্ত ছিলেন তখন কি আপনার নাটক চর্চাটা কি চলছিল? নাটক চর্চাটা যেটা হলো, যখন আমরা ঢাকা নিউজে যে 1 বছর ছিলাম সেই সময়টাতে আমার নাটক চর্চা চলতো, নিয়মিত চলতো। পরবর্তীতে আসলে ওখানে যখন বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি বা নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত নাটকের বেশি থাকে, রিহার্সালগুলো বেশি থাকে, বিভিন্ন শোগুলো থাকে। পরবর্তী সময়গুলোতে আসলে ওইভাবে নিয়মিত কোনো কাজ থাকে না। তো দেখা গেল যে যখন আসলে শিল্পকলার সাথে একটা গ্যাপ তৈরি হলো, অর্থাৎ কাজ নেই, গ্যাপ তৈরি হলো, তখন আসলে ওই সাংবাদিকতাই করতাম। আর পাশাপাশি আরেকটা কাজ করতাম, আমি এলাকা ভিত্তিক একটা সংগঠন গড়ে তুলি। সেটা হচ্ছে আমি যে জেলা আমার গাইবান্ধা, ভালোবাসি গাইবান্ধা নামে আমি একটা ফেসবুক গ্রুপ খুলি। সেখানে ঢাকায় গাইবান্ধার যে লোকগুলো আছে তারা ওখানে যুক্ত হতে থাকে। তো পরবর্তীতে দেখা গেল যে অনেক সদস্য আমাদের এখানে যুক্ত হলো, যারা ঢাকায় আগে কোনো পরিচিত ছিল না, অনেকের সাথে অনেকের একটা সম্পর্ক তৈরি হলো। দেন তখন ভাবলাম যে এটা আমরা একটা সংগঠন আকারে রূপ ধারণ করতে পারি। তখন এটা একটা কমিটি গঠন হলো, বিভিন্ন জেলা সংগঠনগুলো যে কাজগুলো করে এই সংগঠন থেকে আমরা সেই কাজগুলো করা শুরু করলাম। ত্রাণ বিতরণ এলাকায়, বন্যার সময় ত্রাণ, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, ঢাকায় সদস্যদের নিয়ে ইফতার পার্টি, প্লাস হচ্ছে বনভোজন, এই কাজগুলো করলাম। এরপরে সাদুল্লাপুর উপজেলা সমিতি নামে আরেকটা সংগঠন আছে, সেই সংগঠনের সঙ্গে যুক্ত হলাম। এই সংগঠনের যে কাজগুলো আছে এটা আমার উপজেলার, ওই উপজেলার লোক যারা ঢাকায় থাকে তাদেরকে নিয়ে কাজ করা। এইভাবে আস্তে আস্তে আসলে সংগঠনের দিকে মানে যাওয়া। ফেসবুক গ্রুপ খোলার কথা বলছিলেন, সেটা কত সালের কথা? এটা 2012 সালে। তখন তো একেবারে ফেসবুক একেবারেই আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তখন ফেসবুক ছড়িয়ে পড়ছে। তো প্রথম অবস্থায় তখন দেখা যাচ্ছে যে আমি যেহেতু সাংবাদিকতা করি, একটা হাউজে বসি, তো গাইবান্ধা রিলেটেড যে নিউজগুলো আমি পাই তখন ওই আমার ওই ফেসবুকে ভালোবাসি গাইবান্ধা যে আইডিটা ছিল, আইডিটা শেয়ার দিই। তো শেয়ার দেওয়ার পর দেখা গেল যে গাইবান্ধা অনেক লোক ওখানে কমেন্টস করছেন, অনেকেই অনেক কিছু বলছেন। তখন মানে সংগঠনটা গঠন হলো এইভাবে যে সবাই যখন ওখানে বিভিন্ন কমেন্টসগুলো করে, তখন একদিন আহ্বান করা হলো যে আমরা যারা এই গ্রুপের সদস্য, তো আমরা একদিন বসতে পারি, একটা চা চক্র করতে পারি। দেন দেখি যে অনেকে আগ্রহ প্রকাশ করলো। একদিনে দেখলাম প্রায় 40 থেকে 45 জন আমরা একত্রিত হলাম। এভাবে আসলে ওই সংগঠনটার যাত্রা শুরু হলো। আমি দেখলাম যে এই সংগঠনটার করার ফলে যে উপকারটা হয়েছে সেটি হচ্ছে, আমরা দেখা যাচ্ছে যে একই বিল্ডিং এ বা একই অফিসে জব করছি, হয়তো বা কেউ সেকেন্ড ফ্লোরে, কেউ থার্ড ফ্লোরে, কারোর সঙ্গে পরিচয় ছিল না আগে, বাট এই গ্রুপটার কারণে দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে একটা পরিচয় গঠন হয়েছে। ঢাকায় অনেক গাইবান্ধাবাসী একত্রিত হওয়ার একটা সুযোগ পেয়েছে। আসলে ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের অনেক কার্যক্রম খুব সহজভাবে চালাতে পারছিলাম। এটা আসলে আমার ক্ষেত্রেও সত্য এবং সেই অভিজ্ঞতাগুলো আমারও রয়েছে। তো পরিবার আসলে আপনার এই কার্যক্রম বা আপনার এগিয়ে যাওয়াটাকে কিভাবে দেখছে? কারণ পরিবারের ওখান থেকে এক ধরনের একটা চাপ থাকে যে সন্তান একটা সময় চাকরি করবে, কন্ট্রিবিউট করবে। তারা আসলে আপনার এই কাজগুলোকে কিভাবে দেখছিলেন? আমার পরিবার আসলে আমার কোনো কিছুতেই কখনো বাধা দেয়নি। ওই যে বললাম আমি ঢাকায় চলে আসলাম, পরিবারকে ওইভাবে কিছুই বলিনি। জাস্ট এখানে আসার পর ঢাকায় থাকা শুরু করলাম। তখন পরিবারকে বললো আমি এখন ঢাকায় থাকবো। পরিবার কখনো বলেনি যে তুমি ঢাকা ছেড়ে তুমি বগুড়ায় লেখাপড়া করছো, বগুড়ায় ফিরে যাও, তুমি কেন ঢাকায় আসলা, কোনো কিছু। আমার সবসময় পরিবার সাপোর্ট দিয়েছেন। তারা কি জানতো আপনি আসলে কিসের সঙ্গে যুক্ত হয়েছেন? পরে যখন ঢাকায় আসার পরে তারা একটু একটু বুঝতে পেরেছে যে আমি এগুলো করছি। আর সবচেয়ে বড় যে বিষয়, আমি যেহেতু বগুড়া সরকারি আজিজুল হক কলেজের স্টুডেন্ট ছিলাম,
আমার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়গুলো গেছে হচ্ছে পরীক্ষার সময়গুলো, বিশেষ করে অনার্স সেকেন্ড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে ফাইনাল পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো আমি ঢাকা থেকে যেয়ে বগুড়া গিয়ে পরীক্ষাগুলো দিতাম। এমন হয়েছে আমি তো এখানে জব করছি, পাশাপাশি অন্য অন্য সংগঠনগুলোর সঙ্গে যুক্ত। আসলে আমি পরীক্ষার সময় কখনো বগুড়া গিয়ে থাকতে পারিনি। প্রতি পরীক্ষার আগের রাতে আমি ঢাকা থেকে রওনা হতাম, রাত 12টায় রওনা হতাম, সকাল 7টায় বগুড়ায় পৌঁছাতাম, দেন পরীক্ষার হলে 9টায় পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা শেষ করে আবার দুপুর 2টায় বাসে উঠতাম, বাসে উঠে ঢাকায় এসে রাতে আবার অফিস করতাম। এভাবে হয়তো চ্যালেঞ্জিং ছিল। পরীক্ষাগুলো আপনি দিচ্ছিলেন, আপনার মানে পড়াশোনার তো একটা প্রিপারেশনের একটা বিষয় রয়েছে, আপনি চাকরি করছেন, পাশাপাশি নাট্য দলের সঙ্গেও ছিলেন, সময় কিভাবে বের করতেন আসলে? সময়গুলো আসলে মানে খুব ডিটেলস অন্য রেগুলার স্টুডেন্ট যেভাবে লেখাপড়া করে একদম প্রতিটা ক্লাসে উপস্থিত হয় এইভাবে আসলে সুযোগ হয়নি। পরীক্ষার সময় একটা শর্ট লিস্ট সাজেশন আমাদের সহপাঠী যারা ছিল, আমার বন্ধু যারা ছিল তাদের কাছ থেকে নিয়ে ওগুলোই আসলে পড়ার ট্রাই করতাম, যে দেখা যাচ্ছে যে 14টা 15টা বা 20টা প্রশ্ন, এই প্রশ্নগুলো পড়ে গেলে হয়তো বা এগুলো থেকে আপনার লেখা কমন পড়ার বিষয় থাকে। তো এই সবচেয়ে বড় যে বিষয় ছিল 2013-14 সালে যে বাংলাদেশে একটা আন্দোলন, হেফাজত ইসলামের একটা আন্দোলনের কারণে ঘন ঘন হরতাল হচ্ছিল, তো হরতালের মধ্যে আমাদের পরীক্ষাগুলো চলমান। তো ওই সময় আমি আলোকিত বাংলাদেশে জব করতাম, আমার ডিউটিটা ছিল হচ্ছে নাইট শিফটে, অর্থাৎ নাইট শিফটে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত। তো একটা সময় দেখা গেল যে ওই সময়টাতে আমার ফাইনাল পরীক্ষা, তো আমার পরীক্ষা কালকে পরীক্ষা আছে, আজকে আমি অফিস করব, 12টা পর্যন্ত আমি অফিস করব, অফিস করার পরে দেন হচ্ছে চলে যাব। তো এমন হয়েছে যে আমি রাত 10টার পরেও বা 11টার পরে অথবা গাড়িতে ওঠার পর হরতাল ঘোষণা চলে এসেছে, যে আমি সাভার পর্যন্ত চলে গেছে এখান থেকে, যাওয়ার পর দেখি ফেসবুকে দেখি বা ব্রেকিং নিউজ দেখি যে কালকে হরতাল, আবার ওখান থেকে রিটার্ন চলে আসতে হয়েছে। কিন্তু এই যে আমি যাচ্ছি বগুড়ায়, দেয়া হয়েছিল না হরতালের কারণে তো পরীক্ষা অফ থাকে, পরীক্ষার পরবর্তী ডেট হয়ে বেশ ঝুঁকিপূর্ণ সময়। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ সময়। আবার বগুড়া যাওয়ার পরও একবার আটকে পড়লাম যে হরতাল দিয়ে দিয়েছে, আমি ঢাকায় চলে আসতে পারতেছি না। আবার আমার অফিস কিন্তু জানতো না যে আমি পরীক্ষা দিতে বগুড়া যাচ্ছি বা আমি ঢাকায় নাই, অফিসকেও কখনো ইনফর্ম করা হয়নি। আমি আমার মতো করে পরীক্ষা দিয়ে আবার এসে অফিস করছি, অফিস কোনোভাবেই বুঝতেছে না। দেখবো যে ওখানে বগুড়ায় যাওয়ার পরে হরতাল পড়ে গেল, 2 দিনের হরতাল, তখন অফিসকে একটা মিথ্যা কথা বলে ম্যানেজ করতে হয়েছে, মানে এক প্রকার কষ্টর মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওই সময়টাতে আবার এমন হয়েছে যে আসলে খুব বেশি টাকা পয়সা আমার হাতে নেই, এই তো ঘন ঘন বগুড়া যাওয়া আসা, অনেক সময় বাসের ছাদেও যাওয়া হয়েছে, দাঁড়িয়েও যাওয়া হয়েছে, এবং ট্রেনের ছাদেও যাওয়া হয়েছিল। বিশেষ করে একবার মনে আছে ঈদের সময় ট্রেনের ছাদে ঢাকা থেকে গাইবান্ধা যাওয়া, এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনার ছাদে যখন আপনি মানে জেলা শহরগুলোর ভেতর দিয়ে যখন আসলে ট্রেনটা চলে যায়, তখন অনেক মানে বাঁধঝাড় বা গাছ থাকে, গাছের পাতা বা এগুলো একটা মানে বাড়ি খাওয়ার একটা সম্ভাবনা থাকে, খুব রিস্কি, মানে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আসলে সমাজের এগিয়ে যাওয়া মানুষদের জেরিন আসলে এই ধরনের স্ট্রাগলিং এর গল্প থাকে এবং সেগুলো আসলে এগিয়ে নিয়ে যায়, নতুন নতুন বাধা পেরোতে আমাদেরকে সাহায্য করে। আপনি এবং এর পাশাপাশি কি আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ, 2018 সাল থেকেই সাংবাদিকতা শিখতে ছিলাম। জুম বাংলাদেশ আমাদের শুরু হয় 2015 সাল। 15 সাল থেকে জুম বাংলাদেশের স্বপ্নটা আসলে শুরু হয়। এই স্বপ্নটা শুরু হয় বললাম ওই যে লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত। লায়ন্স ক্লাব বাচ্চাদের নিয়ে কাজ করে, সেই সময় সাজিদা ইসলাম পারুল নামে আমার এক সাংবাদিক আপু আছে, ওনার মাধ্যমে লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া। মানে আপনি এর আগে লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন? জুম বাংলাদেশের আগে। জুম বাংলাদেশের আগে। এছাড়া এলাকা ভিত্তিক সংগঠনগুলো তো ছিল, পাশাপাশি লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। অর্থাৎ সাংগঠনিক একটা অভিজ্ঞতা আপনার ছিল? হ্যাঁ, আবার যখন সাংবাদিকতা করছি সেই সময় রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা যে অর্গানাইজেশন আছে, ওখানে সদস্য হিসেবে এবং ওখানে নির্বাচন করেছিলাম। ওখানে নির্বাচন করার পর আমি কনিষ্ঠ সদস্য হিসেবে মানে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলাম। এই যে পরবর্তী সময়ে আপনি জুম বাংলাদেশ প্রতিষ্ঠা করলেন, ছিন্নমূল শিশুদেরকে নিয়ে যে কাজ করা, এই আইডিয়া আসলে আপনার মাথায় কিভাবে আসলো? লায়ন্স ক্লাবের সঙ্গে যখন কাজ করি, লায়ন্স ক্লাবের বেশ কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো বাচ্চাদের নিয়ে কাজ করে, বাচ্চাদের শিশু পার্কে ঘুরতে নিয়ে যাওয়া, ওদের বিভিন্ন এডুকেশন ম্যাটেরিয়ালস দেওয়া। তো আমি যেহেতু লিও ক্লাবের সদস্য ছিলাম, তো তখন এই কাজগুলো আমাকে দিয়ে দেওয়া হতো আর কি। বিশেষ করে ওই খাতেজা বিনতে মনির নামে আমাদের এক বড় আপু আছেন, আমরা দিদি বলি, ওই দিদি সহ তারা এই প্রজেক্টগুলোতে আমাকে চয়েস করতো যে ঠিক আছে আমরা আজকে অমুক জায়গায় বাচ্চাদেরকে খাতা কলম দিতে চাই, তুমি একটু খোঁজ নাও। দেন আমি তখন শিশুদের নিয়ে যে সংগঠনগুলো কাজ করে, এই সংগঠনগুলোর সাথে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে। দেন দেখা গেল যে ওই শিশুদের মাঝে খাবার দিচ্ছি, এডুকেশন ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছি।
তো এরকম করে এটা শুরু হয় 2013 সাল থেকে। আমি লিও ক্লাবের সঙ্গে যুক্ত হই 2014 সাল পর্যন্ত, 15 সাল পর্যন্ত আমি বিভিন্ন সংগঠন যারা ঢাকা শহরে আছে তাদের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয় আর কি। শিশু সংগঠন, তাদেরকে স্কুলগুলোতে যাই, তাদের সংগঠনে যাই, বাচ্চাদের বিভিন্ন সামগ্রীগুলো দেওয়া হয়। দেন তখন আমার ভাবনা চলে আসে যে আমরা বিভিন্ন অর্গানাইজেশনে যে আমরা শিশুদের সেবা করছি, বিভিন্ন প্রতিটা অর্গানাইজেশন নিজস্ব একটা মোটো আছে। হ্যাঁ মোটো আছে। তো আমরা একটা অর্গানাইজেশন করতে পারি যেটা আমাদের মতো করে চলবে, বা আমরা যে চিন্তা ভাবনা করি সেভাবে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করতে পারি। দেন তখন চিন্তা ভাবনা করলাম আসলে আমরা নামটা কি দিতে পারি। তখন মাথার মধ্যে আসলো যে ক্যামেরা লেন্স, যে জুম, আমরা দূরের জিনিসকে কাছে আনতে চাই, কাছের জিনিসকে আবার দূরে নিয়ে যাওয়া যায়। বাহ। তো আসলে দূরে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো আমরা কখনো দেখি না, এই কারণে এই জুম জিনিসগুলোকে বাংলাদেশ আমরা কিন্তু। কাছে নিয়ে আসতে- আইডিয়াটা খুবই দারুণ। এটা মূলত ক্যামেরা লেন্স থেকে জুম শব্দটা নেওয়া আর কি, জুম বাংলাদেশ। আমরা বলছিলেন কতজন মিলে শুরু করেছিলেন? হ্যাঁ, আইডিয়াটা সম্পূর্ণ আমার থেকে। এর পরবর্তীতে আমার কিছু ছোট ভাই ছিল, এরকম 7-8 জন ছিল আর কি। তারা মূলত প্রথমে ভাবলেন যে আমরা কোথায় শুরু করতে পারি। এর জন্য আমরা কয়েকটি জায়গায় আমি যাই। তখন আমি যেহেতু সেগুনবাগিচায় থাকি, সেগুনবাগিচার চিটাগাং হোটেলের পাশে একটা ছোট বস্তি আছে। সেই বস্তির ওখানে যাওয়ার পর দেখি যে অনেকগুলো বাচ্চা বিকেলবেলা খেলাধুলা করছে, সন্ধ্যায় যাই সেখানে তখনও খেলাধুলা করছে, তারা কোনো পড়াশোনা করে না। তখন ভাবলাম যে এই বাচ্চাদের নিয়ে কাজ করা যায়, এই বাচ্চাদেরকে আমরা অক্ষরবর্ণগুলো শেখাতে পারলেও মনে হয় ভালো হবে। দেন 2016 সালের মার্চ এপ্রিলের মাঝামাঝি সময়ে ওখানে একদিন আমি আমার যে সহপাঠী যারা ছিল আর কি, তারা একত্রিত হয়ে বাচ্চাদেরকে আমরা ওখানে রাস্তার উপরে একটা পাটি বিছে বাচ্চাদেরকে সবকে ডাকি যে তোমরা সবাই এখানে আসো, তোমাদেরকে আমরা খাবার দেবো। দেখলাম যে প্রায় 13 জন বাচ্চা একত্রিত হলো। ওদেরকে নিয়ে বসলাম, ওদের সবার নাম, ওরা অক্ষরবর্ণগুলোর সঙ্গে পরিচিত আছে কিনা এগুলো সম্পর্কে জানার চেষ্টা করলাম বা ওদেরকে জানানোর চেষ্টা করলাম। এভাবে আসলে শুরুটা হয়েছিল। শুরুতে যে একদমই স্টার্টিং এ হয়তোবা খরচ কম থাকে, কিন্তু আপনাদের ফান্ডিংটা কিভাবে করেছিলেন? একেবারেই কি ব্যক্তিগত উদ্যোগে? শুরুটা একদম ব্যক্তিগত উদ্যোগে। তখন ওই আমার আলোকিত বাংলাদেশে তখন আমার যে স্যালারি ছিল আর কি, সেই স্যালারি থেকে কিছু অংশ আমরা রাখতাম, ফিক্সড রাখতাম। আচ্ছা। শুরুর দিনটা ওভাবেই শুরু হলো। এরপরে আসলে ওখানে আস্তে আস্তে আমাদের সাথে কিছু শুভাকাঙ্ক্ষী যুক্ত হওয়ার চেষ্টা করলো। বিশেষ করে যখন আমরা শুরু করে 2 থেকে 3 মাসের মধ্যে আমরা শুরু করলাম তো 13 জন বাচ্চা নিয়ে, বাট 1 মাসের মধ্যে দেখলাম ওখানে প্রায় 50 জন বাচ্চা হলো। যে বাচ্চাগুলোকে আমরা পড়াচ্ছি। শুরুতে আমরা সপ্তাহে 3 দিন করে ক্লাস নেওয়া শুরু করলাম। তো 3 দিন ক্লাস শেষে বাচ্চাদের তো একটা খাবার দিতে হয়, কারণ এই বাচ্চারা তো আসলে লেখাপড়া বোঝে না। তাদের মূল বিষয়টা থাকে যে আমি এখানে গেলে খাবার পাই, বা ভাইয়ারা আসলে খাবার দেয়, আমি খাবার খেতে যাব। তো আমাদের লক্ষ্যটা থাকে ঠিক আছে আমরা ওদেরকে খাবারটা দিচ্ছি, খাবারের পাশাপাশি এডুকেশনটা পুশ করি, এডুকেশন যতটুকু শেখানো যায়। এভাবে আসলে ওদের সঙ্গে শুরুটা। তো যখন আসলে 50 জন বাচ্চা হয়ে গেল তখন আসলে ওদের যে খাবারের একটা কস্টিং বেড়ে গেল, এটা আমরা সার্ভাইভ করতে পারতেছিলাম না। তো সেই সময় ওই চিটাগাং হোটেলের পাশে এনজয় রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, ওনার রুহুল আমিন সেলিম, উনি বর্তমানে জুম বাংলাদেশের সভাপতি। উনি একদিন দেখলাম যে ওই পাশে যাওয়ার সময় উনি ওখানে আসলেন। উনি আসার পরে বলতেছে যে তোমরা এখানে পড়াচ্ছ, খুব ভালো কাজ, বাচ্চাদের আমি খাবার দিতে চাই আমার রেস্টুরেন্ট থেকে একদিন। বাহ। তো উনি প্রথম দিন খাবার দিলেন। এটা কি পাশে চিটাগং হোটেল থেকে? চিটাং হোটেলের পাশে এনজয় রেস্টুরেন্ট আছে একটা, আচ্ছা, আচ্ছা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আগে। তো উনি খাবারটা দিলেন। খাবার দেওয়ার পরে সেকেন্ড দিন যেদিন ক্লাস সেদিনও দেখলাম উনি খাবার পাঠালেন। তো ভাবলাম যে না, তো ভালো হচ্ছে, বাট উনি খাবারটা কেন পাঠাচ্ছেন? তো এরপরে উনি বললেন যে আপনারা এখানে কয়েকজন পড়ান, আপনারা একটু আমার সঙ্গে বসেন। তো আমরা তখন 8-9 জন ছিলাম, ওনার সঙ্গে বসলাম। উনি ডিটেলস জানলো যে আমরা কিভাবে পড়াই বা আমরা কারা। তো ওনাকে বলার পর উনি খুব মানে উনি আসলে শিক্ষা অনুরাগী, আসলে উনি সামাজিক কাজ করতে ভালোবাসেন। তখন উনি বললেন যে ঠিক আছে তোমরা যারা পড়াও এখানে, তারা আমি প্রতিদিন স্কুলে বাচ্চাদের খাবারটা আমি দেবো এখন থেকে। তো তখন ভাবলাম আমাদের কাজটা একটু সহজ হয়ে গেল। কিন্তু আরেকটা প্রথমে যখন শুরুটা করলাম সেই সময় একটু চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জটা একটু বলি। সেটা হচ্ছে আমরা যখন প্রথমে বাচ্চাদেরকে বসাবো ওই জায়গাতে 13 জন বাচ্চাকে নিয়ে, তখন স্থানীয় যে লোকজন ছিল, আশেপাশের লোকজনগুলো আমাদেরকে বিশ্বাস করতে পারতেছিল না। সেই সময় পত্রিকাগুলোতে আসলে সবসময় ছিল যে বাচ্চা নিয়ে যাচ্ছে, স্বাভাবিক একটা রিস্ক ছিল, তারা কখনো বিশ্বাস করতে পারতেছিল না। তো যখন প্রথমে 1 দিন 2 দিন যাচ্ছিল,
দেন ওই মানুষদের ধারণাও আস্তে আস্তে change পাল্টানো হতে শুরু থাকে। করলো। পরবর্তী 3-4 মাসের মধ্যে ওখানকার স্থানীয়ভাবে যারা বস্তিতে মানুষজন ছিল তারা সবাই আমাদেরকে আপন করে আসলে এক একটা সুন্দর উদ্যোগের পাশেই আমরা বলি যে আমরা কাউকে পাচ্ছি না, কিন্তু আসলে ভালো মানুষ ঠিকই হ্যাঁ, থাকে। সময়- কিন্তু একটা বিষয় খুব জানতে ইচ্ছা করে যে যে কোনো সংগঠন শুরু করার ক্ষেত্রে আমাদের একটা মোটো থাকে, একটা ভিশন থাকে যে আমি আসলে কিভাবে সমাজে অবদান রাখতে চাই। আপনার আসলে কোন বিষয়টা মাথায় কাজ করছিল তখন? আমার মনে হচ্ছে যে আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, হয়তোবা আমার হায়াত আল্লাহ তাআলা যেটা দিয়েছেন 60-70-80 যেটাই হোক, এই 80 বছর বয়সে বা 60 বছর বয়সে যদি আমি মারা যাই, এই পৃথিবীতে আমি কি রেখে গেলাম, আমার একটা চিহ্ন রাখা দরকার, বা আমরা যারা আছি আমাদের সবারই এরকম একটা চিন্তা ভাবনা থাকা দরকার। তো সেই চিন্তা থেকে আসলে ভাবলাম যে আমাদের এই সমাজের জন্য কিছু করার আছে। আমি লেখাপড়া শিখেছি, আমার বাবা মা আমাকে লেখাপড়া শিখেছে, কিন্তু যে শিশুটা রাস্তায় থাকে, রাস্তায় পড়ে থাকে, সেই শিশুটা তো আসলে তাকে লেখাপড়া শেখানোর কেউ নেই। তো আমরা যদি এগিয়ে না আসি বা আমি যদি এগিয়ে না আসি, তাহলে আসলে এই শিশুদের কি হবে? আমরা আলোকিত বাংলাদেশের কথা বলি বা সম্ভাবনার বাংলাদেশের কথা বলি। তো আলোকিত বাংলাদেশ বা সম্ভাবনার বাংলাদেশ তো তখনই হবে যখন এই দেশের প্রতিটা শিশু বা প্রতিটা মানুষ সুনাগরিক হবে বা লেখাপড়া শিখবে। তো তাদের জন্য তো আমাদের কাজ করতে হবে। এই ধারণা থেকে আসলে শিশুদের নিয়ে কাজ করা, কারণ শিশুদের ছাড়া আসলে সম্ভব না। আজকে যে শিশুটিকে আমরা শিশু বলছি, তার বয়স হয়তো বা 5 বছর 10 বছর, কিন্তু আজ থেকে 20 বছর পর সে তো আর শিশু থাকবে না, সে তো তখন যুবক বা বয়স বাড়তে থাকবে। তাকে যদি আমরা এই বয়সে যদি ভালো মানুষ হিসেবে গড়তে না তুলতে পারি, ভালো মন্দ না বুঝাতে পারি, তাহলে দেখা গেছে সে যখন যুবক বয়সে যাবে তখন ছিনতাই করবে, চুরি করবে, মারামারি করবে, বিভিন্ন অশান্তি সৃষ্টি করবে। তাহলে তো আমাদের সম্ভাবনার বাংলাদেশ কখনো হবে না, বা আমাদের আলোকিত বাংলাদেশ কখনো হবে না। অর্থাৎ এই দায়বদ্ধতা সবসময় আপনার মধ্যে একটু কাজ করতো যে কিভাবে কন্ট্রিবিউট করা যায়, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আর আমি যদি একটু আগের গল্প যাই, আমরা যখন শুরুটা করলাম তখন ওই 13 থেকে 50 জন বাচ্চা 3 মাসে হলো। আর পাশাপাশি আমরা শুরুটা করলাম, তখন আমার সাথে রাজীব সরকার নামে আমার খুব কাছে ছোট ভাই ছিল, ও আমার সাথে সবসময় কাজ করতো, এছাড়া আরো কয়েকজন ছিল। তো আমরা দেখলাম যে 3 মাসের মধ্যে বাচ্চার সংখ্যাও যেমন বাড়লো, পাশাপাশি আমরা এই প্রতিদিনের কর্মকাণ্ডগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, আমরা ফেসবুক জুম বাংলাদেশ নামে একটা ফেসবুকে আইডি খুললাম, এখানে আমরা প্রতিদিন আপলোড করি। আপলোড করার ক্ষেত্রে হয় কি, অনেকেই আমাদের সঙ্গে তখন সাড়া দিতে শুরু করলো, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট। ঠিক স্টুডেন্টের সংখ্যা বাড়লো, আমাদের ভলান্টিয়ার্সের সংখ্যা তখন 30 থেকে 35 জন। তো আমাদের আসলে একটা পয়েন্টে এতগুলো ভলান্টিয়ার্সের তো আমাদের কখনো প্রয়োজন পড়ে না, কারণ দেখলাম যে ক্লাস হলেই সবাই চলে আসে, সবারই ভালো লাগে। বিশেষ করে তখন শুক্র, শনিবার, বুধবার এই 3 দিন আমরা পড়াইতাম। তো প্রতিদিন এতগুলো ভলান্টিয়ার্স, তখন ভাবলাম যে আমরা সেগুন বাগিচাতে তো একটা পয়েন্ট, তাহলে আমরা তো এতগুলো যেহেতু ভলান্টিয়ার্স এখানে আসতেছে, আমরা তাহলে আরো দুটো একটা পয়েন্ট বাড়াই, দুটো একটা জায়গাতে ভলান্টিয়ার্সদেরকে ভাগ করে দিই। দেন তখন গুলিস্তান যে নাট্যমঞ্চের ওখানে যে পার্কটা রয়েছে, ওখানে বেশ কিছু বাচ্চা রয়েছে, ওখানে আমরা একটা স্কুল ওপেন করলাম। এরপরে শহীদ মিনারের পাশে পলাশী যে আছে, পলাশীর ওখানে আমরা একটা স্কুল শুরু করলাম। তখন আমাদের 3টা ওপেন স্কুল শুরু হয়ে গেল। এই ভলান্টিয়ার্সরা তখন ভাগ করে বিভিন্ন জায়গাতে ক্লাস নেওয়া শুরু করলো। ওপেন স্কুল? হ্যাঁ, ওপেন স্কুল বলতে রাস্তাতে হচ্ছে বাচ্চাদের যেভাবে পড়ানো হয়। এভাবে আসলে 2018 সাল পর্যন্ত আমাদের 3-4টা স্কুল, আমাদের ওপেন স্কুল চললো, আমাদের ভলান্টিয়ার্সের সংখ্যাও বাড়লো। এবং এর মধ্যে আমরা বাচ্চাদেরকে নিয়ে যে জাতীয় দিবসগুলো, এই প্রোগ্রামগুলো করি। শিশু পার্ক তখন ছিল, এখন তো শিশু পার্কে কাজ চলছে। শিশু পার্কে আমরা বন্ধু উৎসব নামে একটা প্রোগ্রাম করতাম, সেখানে সব বাচ্চাদেরকে আমরা একত্রিত করতাম। দেখা যেত যে প্রায় 200-250 বাচ্চাকে আমরা নিয়ে সারাদিন আমরা খেলাধুলা, খাওয়া দাওয়া একসঙ্গে করলাম। 2018 সালের পর আমার মাথায় চিন্তা আসলো যে এই বাচ্চাদেরকে আমরা সপ্তাহে 1 দিন, 2 দিন বা 3 দিন পড়াচ্ছি বা একবেলা খাওয়াচ্ছি, কিন্তু এটা করে আসলে লাভটা কি হচ্ছে? কারণ আমি যখন পড়াচ্ছি 2 ঘন্টা পর ওর কাছ থেকে তো আমি চলে যাচ্ছি, বাকি সপ্তাহে 4 দিন 5 দিন তো ওর মতোই আছে, আমি যা শিখাচ্ছি হয়তো সব ভুলে যাচ্ছে। তখন ভাবলাম যে এই বাচ্চাদের জন্য যদি আসলে কিছু করতে হয়, তখন আমাকে একাডেমিক স্কুল করতে হবে, প্রাইমারি স্কুল বা অন্য স্কুলগুলো যেভাবে, এইভাবে আমাকে পড়াতে হবে। দেন তখন আমাদের যে বর্তমান সভাপতি সেলিম ভাই, তার সঙ্গে আমি শেয়ার করলাম। দেন তখন আমরা সেগুন বাগিচাতেই চিটাগাং হোটেলের পিছনে আমরা একটা রুম নিলাম, 2টা রুম নিয়ে ওখানে আমরা একাডেমিক স্কুল শুরু করলাম, যে সপ্তাহে 5 দিন ক্লাস হবে। এরপরে আমরা হাতিরঝিল পুলিশ পার্কের পাশে ওখানে আমরা আরেকটা স্কুল নিলাম। এই 2টি স্কুল আমাদের একাডেমিক স্কুল ভাবে শুরু হলো। দেন আমি ভাবলাম আমার বাড়ি তো গাইবান্ধায়, তাহলে গাইবান্ধার জন্য তো কিছু করা দরকার। শুধু ঢাকাতেই করছি, ঢাকার বাচ্চাদের জন্য করছি, গাইবান্ধা শহরেও তো অনেক বাচ্চা আছে, তাদের জন্য কিছু করা দরকার। তখন গাইবান্ধা রেল স্টেশন, ওখানে আমরা শুরু করলাম, ওখানে একটা টিন সেট রুম ভাড়া নিলাম, ওখানে আমরা একটা স্কুল চালু করলাম। এই স্কুলগুলো একাডেমিক স্কুল, এখানে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত বাচ্চারা লেখাপড়া করে।
থানা শিক্ষা অফিস যে আছে, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের, তাই থানা শিক্ষা অফিস থেকে প্রতিটি স্কুলে আমাদের একটা করে কোড নেওয়া আছে। আমাদের স্কুলে বাচ্চাদেরকে সরকারি বই দেওয়া হয় এবং চাহিদা মাফিক এটা সরকার থেকে দেওয়া হয়। তো জুম বাংলাদেশের সবচেয়ে বড় যে কাজগুলো হয়েছে এটা হচ্ছে করোনা যখন শুরু হলো 2020 সাল, যখন চারিদিকে লকডাউন হলো, কোনো কাজকর্ম নাই, কোনো কিছু নেই, তখন আমাদের ভলান্টিয়ার্সরা আমরা ভাবি যে আমরা যদি সবার মধ্যে এখন বসে থাকি তাহলে তো হবে না, যেহেতু আমরা একটা সামাজিক সংগঠন, আমাদের মানুষের জন্য কাজ করতে হবে, সেখানে যা হবার তাই হবে। তো আমরা প্রথমে করোনা যখন আবার শুরু হলো ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে প্রথম আমরা হ্যান্ড স্যানিটাইজার করলাম। সেটা হচ্ছে বুয়েটের একজন শিক্ষকের পরামর্শে কিছু কেমিক্যাল নিয়ে আমরা নিজেরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করলাম। প্রায় 5,000-এর মতো হ্যান্ড স্যানিটাইজার বক্স তৈরি করলাম। সেই সময় তো হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছিল না, প্রতিটা দোকান, সব জায়গাতে সংকট। মাস্ক টাক্স এগুলো কিনে আমরা তখন বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা শুরু করলাম। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকেও পাঠাইছি। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে সাংবাদিকরা কর্মরত, ঢাকা রিপোর্টার্স ইউনিটকেও আমরা সেই সময় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক টাক্স, এটা 2020 সালের কথা। হ্যাঁ, 20 সালের। সেগুলো কি ফ্রি অফ কস্ট পাঠাচ্ছেন? তখন কি পড়াশোনার কার্যক্রমটা আপনি পরিচালনা করছেন? ততদিনে আমার তো বগুড়া জেলা কলেজে অনার্স শেষ হওয়ার পর আমি ঢাকা, তখন যখন অনার্স কমপ্লিট হয়ে গেল তখন ভাবলাম এই কষ্ট করে আমার বারবার ঢাকা থেকে বগুড়ায় যাতায়াত খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তখন ভাবলাম যে না, আমি মাস্টার্স ঢাকাতে ভর্তি হতে হবে। তখন আমি ঢাকা কলেজে ভর্তি হই, ঢাকা কলেজে মাস্টার্স সম্পর্ক করি আর কি। আর যেটা বলছিলাম যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি আমরা প্রতিদিন খাবার দেওয়া শুরু করলাম। যে আমরা দেখলাম যে বাচ্চাদের নিয়ে আমরা পড়াচ্ছি, এই বাচ্চাদের অভিভাবক যারা বেঁচে আছে বা যারা আছেন তারা বিভিন্ন বাসায় কাজ করেন। সেই সময় কাজের বুয়াও বাসায় যেতে দিত না, কারণ সবাই তখন সবাই সাথে একটা দূরত্ব মেনটেন করার চেষ্টা করলো সবাই। এই যারা প্রতিদিন কাজ করে টাকা ইনকাম করে খাবার কিনে খায়, তাদের জন্য তখন খাওয়াটাও আসলে অনেক কষ্টকর হয়ে গেছিল। তখন আমরা রান্না করা খাবার বিতরণ করা শুরু করলাম, যে আমাদের যতগুলো স্কুল আছে ঢাকা শহরে সবগুলো স্কুলে বাচ্চাদেরকে অভিভাবকরা আমরা খাবার দেবো, পাশাপাশি রাস্তায় যে পথচারী আছে তাদেরকেও আমরা খাবার দেবো। তখন প্রতিদিন আমাদের অফিসের সামনে আমরা কিচেন করলাম, একটা কিচেন করে আমরা প্রতিদিন রান্না করা শুরু করলাম। আমাদের ভলান্টিয়ার্সরা এসে আমরা শুরু করলাম। সেই সময়টাতে যেটা হয়েছিল যে মানুষের পাশে অনেক এগিয়ে এসেছিল। যখন আমাদের এই কর্মকাণ্ডগুলো আমরা দেখলো অনেকে, তখন কিন্তু তারা অনেকেই আমাদেরকে এই খাবার কেনার জন্য টাকা, চালের বস্তা, বিভিন্ন সামগ্রী, সেই সামগ্রীগুলো অনেকে পাঠানো শুরু করলো। আমাদের পুরো অফিসটা একটা গুদাম হয়ে গেল। আমরা এগুলো করছি প্রায় দীর্ঘ 3 মাসের মতো। প্রতিদিন আমরা এই খাবারগুলো বিভিন্ন জায়গাতে বিতরণ করি। অর্থাৎ আপনাদের কার্যক্রম কি মানুষের সহযোগিতার ভিত্তিতেই পরিচালিত হচ্ছে? স্টিল নাও মানুষের সহযোগিতায়, কারণ মানুষের সহযোগিতা ছাড়া আসলে এই ধরনের কর্মকাণ্ড কখনো এককভাবে পরিচালনা করা সম্ভব না। সংগঠনগুলো আসলে মানুষগুলো যারা আসলে সহযোগিতা করছে জেরিন, তারা নিশ্চয়ই জানতে চায় যে তাদের এই যে ফান্ডিং গুলো বা ফাইন্যান্সিং গুলো প্রপারলি ইউজ হচ্ছে কিনা। হ্যাঁ, এটা অনেকে জানতে চায়, অনেকের সঙ্গে একটু ডিটেইলস কথা বলা হয়। সেই সময়টা বিশেষ করে আমরা 18 BCS এর বেশ কিছু কর্মকর্তা আমাদের সঙ্গে যুক্ত ছিল। আমাদের জুম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন দীপু, উনি গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তো ওনার মাধ্যমে ওনার বেশ কিছু বন্ধু বান্ধব আমাদের সঙ্গে যুক্ত হলেন। ওনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করলেন, পরামর্শ দিলেন। দেন 2020-এর পরে আমরা পরবর্তীতে ভাবলাম যে আমাদের আরো বেশ কিছু এলাকায় আমাদের এই কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। দেন আমরা তেজগাঁ রেল স্টেশনে আমাদের কর্মকাণ্ড শুরু করলাম, সদরঘাটে শুরু করলাম। ঢাকার বাইরে তখন যশোরে আমাদের কর্মকাণ্ড ছিল, এখন আপাতত যশোর বন্ধ আছে। এবার চট্টগ্রামে আমাদের কর্মকাণ্ড শুরু করলাম। যেহেতু আমাদের সদস্য সংখ্যা বেড়ে গেছে, আমাদের ভলান্টিয়ার্স বেড়ে গেছে, বিভিন্ন জেলাতে যে স্টুডেন্ট যারা আছে তারা আমাদের কর্মকাণ্ড দেখার পর তারা বলে যে ভাই আমরা আমাদের জেলাতে কর্মকাণ্ড শুরু করতে চাই। প্রায় 8,000-এরও কাছাকাছি আপনার ভলান্টিয়ার সংখ্যা রয়েছে। এটা হচ্ছে এই সংখ্যাটা আমাদের আমাদের যে ইভেন্ট, বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয়, এই প্রোগ্রামগুলোতে বিভিন্নভাবে কাজ করেছেন 8,000-এরও বেশি ছেলে মেয়ে, যারা সবাই স্টুডেন্ট ছিলেন। এখনো যারা রানিং কাজ করছেন তারা সবাই স্টুডেন্ট। তরুণদের মধ্যে কেমন আগ্রহ দেখেন? তরুণরা আসলে অনেকেই আছে যে এই ধরনের কাজগুলোকে খুব ভালোভাবে নেয়, কারণ লেখাপড়ার পাশাপাশি যে সময়টা তারা পায় সেই সময়টা তারা এখানে দেয়। বাট দেখা যায় যে এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আসলে অনেকেই আছেন যে যারা ঘরবন্দি থাকেন, ঘরের মধ্যে সারাক্ষণ বিভিন্ন গেমস, ফেসবুক, টুইটার এগুলো নিয়ে ব্যস্ত। সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে চায় তারা, হয়তো সুযোগটা খুব একটা পাওয়া যায় না। আসলে যারা আসেন এই কাজগুলোতে একবার দুইবার আসেন, তাদেরকে ভালো লাগায় থাকে কাজ করে আর কি। তারা এখানে আসার পরে তারা বুঝতে পারে যে না, আমাকে গেম খেলাচ্ছে বা আমাকে ঘরের কোনায় বসে থাকাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়াচ্ছে, আমার এই কাজটা অনেক ভালো। অনেক সাড়া পাওয়া যায়, আসলে অনেকে এখানে চলে আসেন।
এই যে শিক্ষা কার্যক্রমের কথা বলছিলেন, যারা সুবিধা বঞ্চিত শিশু, তাদের শিক্ষা কার্যক্রমটা আপনি প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন। তারা আসলে এখন কি অবস্থা তাদের? আমরা 2018 সালের পর থেকে আমরা একাডেমিক স্কুল কর্মকাণ্ড শুরু করেছিলাম। আমরা শুরুতে 2016-তে যখন শুরু করলাম, তখনও যে বাচ্চাগুলো ছিল তারা তো পরবর্তীতে একাডেমিক স্কুলেতে আসলো। সেগুনবাগিচাতে যেহেতু আমাদের শুরু ছিল, তো আমাদের এখন পর্যন্ত 2016-তে যে বাচ্চাটাকে নিয়ে আমরা কাজ শুরু করলাম, ওই বাচ্চাটা এখন ইন্টারমিডিয়েটে পড়ছে। এরকম অনেক বাচ্চা আছে। মানে আমরা যেটা দেখি, আমরা তো ক্লাস 5 পর্যন্ত লেখাপড়াটা আমাদের স্কুলে আমরা ইনশিওর করি। ইনশিওর করার পরে যদি কোনো বাচ্চা পড়তে চায় বা তার পড়ার ইচ্ছা শক্তি আছে, আমরা দেখি, বা তার পরিবার থেকে বলে যে ঠিক আছে পড়াতে চাই, তাকে আমরা আশেপাশে যে হাই স্কুলগুলো আছে, হাই স্কুলগুলোতে ভর্তি করে দিই। সেখানে ওই স্কুলের যে টিউশন ফিগুলো আছে, এই ফিগুলো আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, বিশেষ করে আমাদের সভাপতি, প্রধান উপদেষ্টা সহ যারা যারা আছে আর সবার সঙ্গে আমরা কমিউনিকেশন করে তাদের ফিগুলো আমরা দিয়ে দিই। তো এ পর্যন্ত যাদের উঠে এসেছে প্রায় 15 থেকে 20 জন আছে যারা ইন্টারমিডিয়েট ক্লাস 10 ক্লাস 9-এ লেখাপড়া করছেন। বাহ। তাদের মধ্যে কেমন আগ্রহ দেখেন? তারা এমন একটা পরিবেশে ছিল এবং আপনার সহযোগিতার মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে, তাদের পড়াশোনার প্রতি আগ্রহটা ঠিক কেমন? তাদের আসলে পড়াশোনার আগ্রহ আছে বিধায় তারা এত দূরে আসতে পেরেছেন। কারণ এখানে তো অনেক প্রতিযোগী, তাদের মধ্যে তো অনেক ধরনের সমস্যা হয়। বিশেষ করে এই পরিবারগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি সেটা হচ্ছে যে ছেলে বা মেয়ে একটু যদি বড় হয়, তাদেরকে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত করতে চায়। ছেলে একটু বড় হলে হয়তো বা তাদের চার দোকান আছে, চার দোকানের সঙ্গে যুক্ত করে তার ভবিষ্যতে ছেলেটাকে লেখাপড়া করে যে ভালো কিছু করবে বা টাকা ইনকাম করবে, তারা ভবিষ্যৎটা কম চিন্তা করে, তারা ইনস্ট্যান্ট চিন্তা করে। ইনস্ট্যান্টটা এরকম যে ঠিক আছে, ও যদি আজকে কাজ করে যদি 200 টাকা এক জায়গাতে পায়, এটাই অনেক কিছু। তাদের চিন্তা চেতনায় কি কোনো পরিবর্তন এসেছে? তাদের চিন্তা অনেক পরিবর্তন। আমরা তো প্রতিটা স্কুলেই আমাদের যে অভিভাবক আছে, অভিভাবকদের নিয়ে আমরা মাঝে মাঝে কাউন্সিলিং করি, লেখাপড়ার গুরুত্ব বোঝানোর চেষ্টা করি। তো সেখান থেকে যারা গার্ডিয়ানদের মধ্যে তো কিছু আছে যারা আসলে একটু সচেতন, তারা সচেতনভাবে এগুলো গ্রহণ করে। আরেকটি বিষয় আমরা এখানে কাজ করেছি, সেটি হচ্ছে আমরা যখন দেখলাম যে অনেক বাচ্চা ঝরে যাচ্ছে বা অনেক অভিভাবকের ইচ্ছা নেই বাচ্চাদেরকে লেখাপড়া করানোর জন্য, কারণ তাদেরকে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত করতে চাচ্ছে, তখন আমরা পরিবর্তন নামে একটা প্রজেক্ট করি আমাদের। কত সালে? এটা হচ্ছে 2020 সালে। পরিবর্তন প্রজেক্টটা হচ্ছে এমন যে মানুষকে স্বাবলম্বী করা। আমরা যে বাচ্চাদেরকে পড়াচ্ছি, আমরা ভাবলাম যে এই বাচ্চাদের পরিবারগুলোকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি বা সাপোর্ট দিতে পারি, আমার মনে হয় বাচ্চাগুলোকে তারা রেগুলার লেখাপড়া করাবে। দেন তখন আমরা বিশেষ করে রমজান মাসে যে জাকাত ফান্ড থেকে আমরা পরিবর্তন প্রজেক্টটা আমরা স্টার্ট করি। আমরা রিক্সা, যাদের রিক্সা দরকার, রিক্সা, ভ্যান, দোকানঘর, সেলাই মেশিন, তারপরে আপনি দেখবেন যে সেগুনবাগিচা এলাকাতে আপনি দেখবেন অনেক জুতা সেলাই করা, যারা জুতা সেলাইয়ের কাজ করে, তাদের যে বক্স এবং মালামালগুলো আছে এগুলো দেওয়া। এরকম প্রায় 300 পরিবারকে আমরা সাপোর্ট দিলাম। সেই পরিবারগুলোর যে শিশুরা আমাদের এখানে, তারা রেগুলার লেখাপড়া করছেন এবং তারা ওই পরিবারটাকে সাপোর্ট দেওয়ার ফলে তারা কিন্তু আসলে বাচ্চাদেরকে নিয়মিত লেখাপড়া করতে উৎসাহী হয়েছেন। নিশ্চয়ই এটা একটা চমৎকার উদ্যোগ, কারণ পরিবারকে সাপোর্ট দিতে পারলে আসলে অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। পুরো পরিবারটাকে আসলে পরিবর্তনের মধ্য দিয়ে যায়। কারণ আমরা যেখানে দোকান দিয়েছি একটা পরিবারকে, এরকম দোকান আমাদের প্রায় 70 থেকে 80টা পরিবারকে দোকান ঘর দেওয়া আছে। দোকান ঘরটা শুধু দোকান ঘরটা দিলাম তা না, ওকে দোকান ঘর দিলাম, কিন্তু ও ব্যবসা করার পুঁজিটা পাবে কোথায়? আপনারা খুব সুদূর প্রসারী চিন্তা করে আপনাদের প্রজেক্টগুলো চালিয়ে থাকেন। হ্যাঁ, যে দোকান দিলাম, দোকান দেওয়ার পর আসলে তার তো একটা পুঁজি লাগবে। আমরা দোকানে মালামাল সহ দিলাম। যে একটা দোকান করতে আমাদের ধরেন রাস্তার উপর যে দোকানগুলো থাকে, একটা দোকান করতে আমাদের 15,000 টাকা লাগলো, এর সাথে আমরা 20,000 টাকার মালামাল দিলাম, চা বিস্কিট হাতে তৈরি করে অন্য যে জিনিসপত্র এগুলো দিলাম, যাতে করে আর কারো কাছে হাত পাততে না হয়, তারা নিজেরাই স্বাবলম্বী হয়। এই যে প্রজেক্টগুলো যে করছেন, খুব বড় বড় প্রজেক্ট, এখানে কি সবকিছুই ব্যক্তিগত বা বেসরকারি ফান্ডিংয়ে, নাকি আপনারা কখনো সরকারি বা আন্তর্জাতিক কোনো সাহায্য পেয়েছেন? আমাদের আন্তর্জাতিক কোনো সহযোগিতা ছিল না, বাট কিছু প্রবাসী আছেন যারা জুম বাংলাদেশকে ভালোবাসেন বা জুম বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, তারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আর এক্ষেত্রে আন্তর্জাতিক ফান্ড পাওয়ার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বাধা হচ্ছে এনজিওগুলো রেজিস্ট্রেশন লাগে। বিশেষ করে আমাদের সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন তখন ছিল, জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন নিয়েছি এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল। তো রিসেন্ট আমাদের এনজিওগুলো রেজিস্ট্রেশন হয়েছে 2 মাস আগে। ওই সময়গুলোতে বা এর আগে আসলে আমরা আন্তর্জাতিক যে অর্গানাইজেশনগুলো আছে এগুলোর আমরা কখনো ফান্ড পাইনি, সরকারি কোনো ফান্ডটাও আমরা পাইনি। আমরা যেটা করেছি যে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, তাদের সহযোগিতায় সম্পূর্ণভাবে আমাদের আসলে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে। মানে বড় পরিসরে, যেমন বাংলাদেশে অনেক বড় বড় এনজিও রয়েছে যারা ইন্টারন্যাশনাল ফান্ডিং এনে দেয়,
আপনাদের কি এখন কোনো প্ল্যানিং আছে কিনা তাদের সঙ্গে সম্মিলিত হয়ে কাজ যেহেতু করার? দীর্ঘদিন থেকে এই সেক্টরে কাজ করছি, অবশ্যই ইচ্ছা আছে যে দেশের বড় বড় এনজিও গুলোর সাথে সমন্বয়, প্লাস ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে এগুলোর সাথে সমন্বয় করে আমাদের কাজ করা। কারণ এই বাংলাদেশের এই ছোট ফান্ডে আসলে আমরা যে স্বপ্নটা দেখি সেই স্বপ্ন আসলে কখনো বাস্তবায়ন করা সম্ভব না। এক্ষেত্রে অবশ্যই এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা অবশ্যই দরকার হবে আমাদের। আপনি মানুষের জন্য কাজ করছেন, সুবিধা বঞ্চিত মানুষই কেবল নয় তাদের পরিবারের জন্য আসলে কাজ করছেন। নিশ্চয়ই এমন কোনো গল্প আছে যেটা সবসময় আপনাকে অনুপ্রাণিত করেছে? এমন কি কোনো গল্প আছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করা যায়? গল্প বলতে ওই তো বললাম যে যখন আসলে দেখলাম যে ওই আমাদের সেগুন বাগিচাতেই একটা পরিবার এরকম আছে যে পরিবারটা বাবা রিক্সা চালায়, মা হচ্ছে কাজের বুয়া, তাদের সন্তান আছে একটা। তো ওই সন্তানটাকে তারা আসলে লেখাপড়া করতে দিতে চাচ্ছিল না। আমরা যখন আসলে তাকে বললাম যে আমরা রেগুলার ফ্রি স্কুলে লেখাপড়া করাবো, লেখাপড়া করান, লেখাপড়া করে কি হবে, ও তো হচ্ছে একদিন যদি চলে যায় তাহলে ও যদি একদিনে 200 টাকা ইনকাম করে 200 টাকায় তো আমাদের লস। ও লেখাপড়া করার দরকার নেই, ও একটা চার দোকানে দিয়ে দেই, ও চার দোকানে হচ্ছে ওখানে সময় দিলে ও পার ডে 100 টাকা বা 200 টাকা পাবে। তো ওই যে আমাদের পরিবর্তন প্রজেক্টের চিন্তাটাই আসলো ওখান থেকে আসলে, যে না তাহলে আমাদেরকে এই পরিবারটাকে সম্পূর্ণ গোড়ায় সাপোর্ট হাত করতে দিতে হবে, হবে। যাতে করে একটা দোকান চালাতে কিন্তু আসলে একজনে কখনো একটা দোকান কিন্তু চালাতে পারে না। দেখা গেল যে সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চালাতে ওখানে 2-3জন মানুষকে লাগে। তো এই পরিবারের যদি বাবা মা এবং বাচ্চাটাও যদি এখানে তাদের নিজেদের ইয়েতে সহযোগিতা যদি 1 ঘন্টাও করে, তা ও কিছুটা কাজও শিখলো, পাশাপাশি পরিবারকেও সাপোর্ট দিল, ওর লেখাপড়াটাও হবে। তখন ওর বাবা অন্য জায়গায় কাজ করতে হচ্ছে না। যেমন একটা রিক্সা ওর সারাদিন রিক্সা চালানোর পর রিক্সায় একটা জমা দিতে হয়, কিন্তু সে জমাটাও দিতে হলো না। যাকে দোকান দিলাম উনি দোকানটা করবে, মানুষের দোকানে কাজ করতে হলো না। তার মা ফ্রি সময় ওখানে কাজ করবে। 3জন মিলে যদি কাজ করে তারা কিন্তু স্মুথলি একটা দোকান কিন্তু চালাতে পারে। এগুলো আসলে মানে এখান থেকে আসলে চমৎকার। আসলে এই এক একটা ইতিবাচক চিন্তা, এক একটা উদ্যোগ আসলে সমাজকে পরিবর্তন করে দিচ্ছে, এবং আপনার হাত ধরেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসুক সেটা আমরা মনে প্রাণে চাই। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার ভবিষ্যৎ স্বপ্ন বা পরিকল্পনা নিয়ে যদি কিছু বলতেন। আমার ভবিষ্যৎ স্বপ্ন, আমরা আসলে স্বপ্ন দেখি যে বাংলাদেশের 64 জেলাতেই আমরা কাজ করতে চাই। 64 জেলায় আমাদের স্কুল হবে। আর সবচেয়ে বড় স্বপ্ন যেটা, আমরা শেল্টার হোম করতে চাই। আমরা দেখেছি যে শিশুদের নিয়ে আমরা কাজ করি, বিশেষ করে রাস্তায় যে শিশুগুলো থাকে, এই শিশুদের মধ্যে অনেক মেধাবী শিশু আছে যাদেরকে আপনি একটা ছবি যদি দেন, সে হুবহু ছবিটা আর্ট করে দেখাতে পারবে। ও যদি একবার একটা কবিতা শুনে পরক্ষণে ওকে আর দ্বিতীয়বার এই কবিতাটা পড়তে হবে না। অনেক অদম্য মেধাবী কিছু বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলোকে আসলে টেক কেয়ার করা হচ্ছে না। তো এই বাচ্চাগুলো এই শেল্টার হোমে থাকবে, সবগুলো বাচ্চাকে একত্রিত করে একটা শেল্টার হোম করবো। সেখানে বাচ্চারা লেখাপড়া করবে, পাশাপাশি তাদের যাতে বড় হয়ে তারা কর্ম করতে পারে, এই জন্য তাদের জন্য একটা কারিগরি শিক্ষা, বিভিন্ন মোবাইল সার্ভিসিং ট্রেনিং, কম্পিউটার সার্ভিসিং ট্রেনিং হাতে শুরু করে হাতে কলমে কিছু কাজ শেখানোর পরিকল্পনা আছে, যাতে করে আসলে সে এই শেল্টার হোম থেকে বের হয়ে নিজে পায়ে দাঁড়াতে পারে এবং নিজের কর্মসংস্থান নিজেই করতে পারে। এই ধরনের দারুণ উদ্যোগ, দারুণ প্ল্যানিং আসলে আপনাদের। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে যদি মাছরাঙার দর্শকদের কিছু বলার থেকে। মাছরাঙা টেলিভিশন বরাবরই মানুষদের নিয়ে কাজ করে, বিশেষ করে আজকে জুম বাংলাদেশ বা আমাকে নিয়ে এসেছে, এটি আসলে মানুষকে জানানোর জন্য। এরকম অসংখ্য এই প্রোগ্রাম, বিশেষ করে রাঙ্গা সকাল যে কাজটি করে, অনেক মানবিক মানুষকে এখানে নিয়ে এসে তাদেরকে পরিচিত করে দিচ্ছে। এটি আমাদের জন্য, আমরা যারা মানুষের জন্য কাজ করছি, আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। এজন্য রাঙ্গা সকাল এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।